Hello students and welcome to another class on Haldari Academy online platform. আমরা গত ক্লাসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বি এর আন্ডারে যে সিলেবাস রয়েছে তার ফার্স্ট চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দিওয়ালি পড়া শেষ করেছি। তার এক্সারসাইজগুলো বাকি রয়েছে, আমরা আজকে কমপ্লিট করব। তো তার আগে জেনে নিই গল্পটা একটু ছোট্ট করে কি হয়েছিল ঘটনাটা। এখানে the story is all about a young boy. The age of the boy is 18 years. তো 18 বছর অষ্টাদশী একটি ছেলে যে কিনা প্রেমে পড়েছে। কার প্রেমে পড়েছে? একটি অত্যন্ত সাধারণ মেয়ে যে কিনা বাস্কেট বিক্রি করে, ঝুড়ি বিক্রি করে। কোথায়? দেওয়ালি স্টেশনে। দেওয়ালি স্টেশন কোথায়? না, দেরাদুনের কিছু মাইল দূরে। এই দেরাদুনে ন্যারেটর যান প্রতি বছরই তার সামার ভ্যাকেশনে তিনি যান কিছুটা সময় তার দিদিমার সাথে সময় কাটাতে। তো সেই একদিন তার যাত্রাপথে তার মানে এইরকম একদিন তার যাত্রাপথে যখন দেওয়ালি স্টেশনে ট্রেনটা দাঁড়ালো তখন লেখকের দেখা হয়েছিল কার সাথে? না, সেই মেয়েটির সাথে। তো বক্তার যখন দেখা হয় এই মেয়েটির সাথে, তিনি তার একটা অত্যন্ত সাধারণ তার চোখগুলো, তার যে একটা অ্যাপিয়ারেন্স, সেগুলো দেখে কিন্তু লেখক তার প্রেমে পড়েন। তো তাদের মধ্যে কোনো কথোপকথন হয় না। মেয়েটি তাকে একটা ঝুড়ি দিতে চায়, তো সেক্ষেত্রে ন্যারেটর বট দ্য বাস্কেট অ্যাজ ওয়েল। তো যাই হোক, এরকম কিছু টুকটাক কথোপকথন ছাড়া তাদের মধ্যে কিন্তু বিশেষ কোনো আলাপচারিতা হয়নি। শুধু একটা অনুভূতি, একটা মিষ্টি অনুভূতি, যেটা কিনা ন্যারেটর বারবারই অনুভব করতেন এবং তিনি সামহাউ কোথাও না কোথাও সেই ফিলিংসটা থেকে বেরোতে পারছিলেন না। এবং আউট অফ দ্যাট স্ট্রং ফিলিং হি সেভারাল টাইম ভিজিটেড দেরাদুন। তিনি প্রায়শই তারপর দেরাদুনে ভিজিট করতে যান এবং সেই দেওয়ালি স্টেশনে ট্রেন যখনই থামে তখনই কিন্তু তার উৎসুক দৃষ্টিটা খুঁজে বেড়ায় সেই মেয়েটিকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি যখন যে বারে তিনি যে মেয়েটিকে খুঁজতে গেলেন শেষমেশ, তখন কিন্তু তিনি স্টেশনে মেয়েটিকে দেখতে পেলেন না। এই ছিল এক করুণ পরিণতি তাদের প্রেমের। তো সেটাই ছিল আমাদের গল্প। গল্পের কিছু এক্সারসাইজগুলো রয়েছে, আজকে আমরা সেগুলো কমপ্লিট করে নেব। তারপরে আমরা শুরু করব দ্য স্ট্রং রুটস। তাহলে চলো দেখে নিই এক্সারসাইজে কি কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। তো যে সঠিক তোমাকে উত্তরটা বাছতে হবে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে। Where does the narrator meet the young girl in the story? কোথায় আমাদের ন্যারেটর যিনি তিনি মেয়েটির সাথে মানে কোন জায়গাটাতে তার দেখা হয়েছিল? তো আমরা সবাই জানি অলমোস্ট, সেটা হচ্ছে কোথায়? না, on the railway platform at Deoli. That would be the answer, on the railway platform at Deoli. Done. Next question দেখো কি আছে। What is the narrator captivated by in the young girl? কোন এমন বিষয়টা যেটা ন্যারেটরকে আকর্ষিত করেছিল, মানে মেয়েটির কোন বিষয়টা ন্যারেটরকে ভীষণভাবে ক্যাপটিভেট করেছিল? ক্যাপটিভেট করা মানে অ্যাট্রাক্ট করা বা আকর্ষিত করা। কোন বিষয়টা তাকে অ্যাট্রাক্ট করেছিল দেখো। তাহলে হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, তার ভীষণ উজ্জ্বল এবং খুব সুন্দর একটা ব্যক্তিত্ব। তার লাউড আর অ্যাসার্টিভ ভয়েস, খুব উচ্চ স্বরে তার কথা বলা। হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস, তার একটা সম্মান বোধ এবং তার গভীর যে পীড়িত চোখগুলো। নাকি হার এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লোথস, নাকি খুব দামি তার জামা কাপড়? অবশ্যই নয়, এটা আমরা জানি এই অপশনটা হবেই না। হার লাউড ভয়েস তো কোথাও নেই, কারণ খুব কমই আমরা দেখবো যে এখানে মেয়েটি কথা বলেছে, অলমোস্ট কোনো কথাই সে বলেনি। তো এখানে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ আর হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের এই আনসারটা, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ হলো। নেক্সট আনসার দেখো কি হবে। হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিটস টু দেওয়ালি স্টেশন সাজেস্ট? কি কারণে ন্যারেটার প্রায় দেওয়ালিতে, মানে বারবারই দেওয়ালিতে ফিরে যাচ্ছিলেন? সেখানে তার সেই কারণটা কি তার দেওয়ালিতে যাওয়ার? ফার্স্টে দেখো আছে হি নিডস টু ক্যাচ এ ট্রেন দেয়ার ফ্রিকোয়েন্টলি, তিনি সেখানে যেতেন প্রায়শই, মানে একটা ট্রেন ধরার জন্য।
B. He enjoys the scenery of the place, জায়গাটার প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে। C. He hopes to meet the young girl again, এই আশা নিয়ে যে সেই মেয়েটির সাথে তার আবার দেখা হবে, না he has business dealing in the town, নাকি তার শহরে কোনো ব্যবসার কাজে তিনি যেতেন। অবশ্যই এখানে আনসারটা কি হবে আমরা জানি, he hopes to meet the young girl again, সে এই আশা নিয়ে যেত যে তরুণীর সাথে তার আবার দেখা হবে। তো এই হলো আমাদের মোটামুটি এক্সারসাইজের কোয়েশ্চেন আনসার্স। এরপরে আমরা চলে যাব তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা হচ্ছে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। দেখো, হি ইজ অলসো নোন অ্যাজ আ মিসাইল ম্যান, আমরা জানি তাকে মিসাইল ম্যান বলেও কিন্তু চিনি। তো এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন, হি ওয়াজ এ সায়েন্টিস্ট, একাধারে তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, একজন সোশ্যালিস্ট ছিলেন, এবং তিনি একজন, হি ওয়াজ এ গ্রেট রাইটার অ্যাজ ওয়েল, অ্যান্ড অ্যাবভ অল হি ওয়াজ এ গ্রেট পার্সোনালিটি, তার অসাধারণ ব্যক্তিত্ব ছিল। তো আমরা তাকে দেখেছি, তোমরাও হয়তো দেখে থাকবে। আনফর্চুনেটলি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো তার যে বক্তব্য, তার ভিডিওসগুলো যদি তোমরা ফলো করো, দেখবে যে হোয়াট আ ব্রাইট অ্যান্ড চার্মিং পার্সোনালিটি দ্য ম্যান ইজ। খুব বেটেখাটো একজন মানুষ, যার খুব চার্মিং দেখতে কিছুই নয়, এবং কোনো রকম এমন কোনো ফিচার নেই যেটা দিয়ে তাকে খুব হ্যান্ডসাম মনে হবে, বা খুব একটা মানে এত বড় মানুষ, এত বড় মাপের মানুষ বলে তার যে একটা ছাপ, সেরকম কিন্তু কিছুই ছিল না। তো তার লুকের মধ্যে খুব সাধারণত্ব একটা মানে বিষয় ছিল, ফুটে উঠতো। তো এখানে যে গল্পটা রয়েছে, তিনি তার বলতে পারো ওয়ান টাইপ অফ অটোবায়োগ্রাফি, তিনি তার জীবনী নিয়ে লিখেছেন। তার জীবনের ছোটবেলাকার বেশ কিছু মুহূর্ত, তার বাবা মায়ের সাথে থাকার অভিজ্ঞতা, তার বাবার, বিশেষত তার বাবার যে একটা স্পিরিচুয়ালিটি ছিল, আধ্যাত্মিকতার একটা আবেশের মধ্যে তিনি যে বড় হয়েছেন, এবং জীবনে বড় হতে গেলে আধ্যাত্মিকতাটা কতটা প্রয়োজন চরিত্র গঠনের জন্য, সঠিক চরিত্র গঠনের জন্য আমাদের আধ্যাত্মিকতা, ঈশ্বরে বিশ্বাস। এত বড় একজন সায়েন্টিস্ট হয়েও কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন, এবং তার বাবা, যিনি একজন মুসলিম পুরোহিত বলা যেতে পারে তিনি ছিলেন, তো তার কাছ থেকে তিনি কিভাবে ঐশ্বরিক শিক্ষা গ্রহণ করেছিলেন, এবং সেগুলোকে সারা জীবন তিনি কিভাবে লালন পালন করে গেছেন এবং নিজের পথের আদর্শ হিসেবে সেগুলোকে দেখেছেন, সেইটাই কিন্তু তিনি এই স্ট্রং রুটসের গল্পে তুলে ধরেছেন। তো আমরা দেখে নেব যে স্ট্রং রুটস, খুব শক্তপোক্ত মূল। শক্তপোক্ত মূল এর কথাটা এটাই যে দেখো, কোথাও না কোথাও একটা জিনিস এখানে পরিষ্কার, যে আমরা যখন কোনো সন্তান সন্ততিরা কিন্তু তার জীবনের বেশিরভাগ আধ্যাত্মিকতা বলো, সততা বলো, চরিত্র গঠন বলো, সমস্ত কিছু কিন্তু তার বেশিরভাগটাই সে শেখে তার বাবা মায়ের কাছ থেকে। এবং দেখবে বাবা মায়ের যদি জীবনযাপন সততার সঙ্গে হয়, এবং তারা যদি একটা সন্তান সন্ততিকে সঠিক শিক্ষা দান করতে পারে, সঠিক আধ্যাত্মিকতা দিতে পারে, তাদের মধ্যে সঠিক বিশ্বাস যোগাতে পারে, তাহলে কিন্তু কোথাও না কোথাও সেই সন্তান সারা জীবনের জন্য এই আধ্যাত্মিকতাটা বয়ে নিয়ে চলে, এবং সে চাইলেও খারাপ পথে যেতে পারে না। তো সেটা আমরা এই গল্পটা থেকে পরিষ্কার বুঝতে পারবো যে কিভাবে এপিজে আব্দুল কালাম তার বাবা মা ইনাদের কাছ থেকে জীবনের আদর্শ একটা শিক্ষা গ্রহণ করেছিলেন, যে শিক্ষা তাকে সারাটা জীবন একটা সুন্দর পথে চলতে সহায়তা করেছিল। তো সেই জন্যই গল্পটার নাম স্ট্রং রুটস। হ্যাঁ, আমাদের যে মূল, আমাদের যে উৎস, অরিজিন, আমাদের কি অরিজিন যেটাকে আমরা বলি উৎস, সেটা কারা? আমাদের আপাত দৃষ্টিতে আমাদের বাবা মা। অ্যাকচুয়ালি আমাদের অরিজিন তো গড, উই আর ক্রিয়েটেড বাই অলমাইটি গড, বাই দ্য সান অফ গড, রাইট? তো but apparently if we see that our parents are our actual origin, তো সেই উৎস, সেই রুটটা যদি খুব স্ট্রং হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরাও কিন্তু সেই পথেই এগোবো, আমরা সেই রকম জীবনটাই ধারণ করব। তো গল্পটা আমরা শুরু করব টেক্সটটা। I was born, I বলতে এখানে এপিজে আব্দুল কালাম নিজেকে বলছেন। I was ফার্স্ট পারসন ন্যারেটিভ, এখানে I হচ্ছে এপিজে আব্দুল কালাম himself. I was born into a middle class Tamil family.
আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তো তোমরা দেখবে আইল্যান্ড টাউন বলতে ধরো ভারতের ইন্ডিয়ার ম্যাপটা যদি আমরা দেখি, ঠিক এরকম একটা জায়গায় তামিলনাড়ুর মানে এরকম একটা আইল্যান্ড প্লেস, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। তো সেই জায়গাটাতে তোমরা দেখবে যে একটা আইল্যান্ড টাউন হচ্ছে তোমার রামেশ্বরম। ইন দ্য ইস্ট ওয়াইল মাদ্রাস স্টেট, ইস্টের দিকে এটা হচ্ছে তামিলনাড়ুর যে রাজ্য রয়েছে, স্টেট রয়েছে সেখানে। তো মাই ফাদার জেনুল আবদিন, my father জেনুল আবদিন had neither much formal education nor much wealth. তো আমার বাবা যিনি হচ্ছেন জেনুল আবদিন, তার না তো খুব শিক্ষা দীক্ষা বিশাল কোনো প্রথাগত বলতে পারো, ফর্মাল মানে প্রথাগত, তার না তো কোনো প্রথাগত শিক্ষা ছিল, আর না তো খুব সম্পদ বা খুব টাকা পয়সা ছিল, এমন কোনোটাই কিন্তু তার ছিল না। Despite these advantages, এই এত কিছু সমস্যা বা অসুবিধে থাকা সত্ত্বেও, মানে না তো খুব শিক্ষিত ছিলেন তিনি, না তো বিশাল কিছু পয়সা কড়ি ছিল, তো এরকম কোনো কিছুই তার ছিল না। তো এত কিছু অসুবিধে থাকা সত্ত্বেও he possessed great innate wisdom. তিনি কি ধারণ করতেন? possess করা মানে ধারণ করা। তিনি কি ধারণ করতেন? না, great innate wisdom মানে কি না, তিনি গভীর একটা চিন্তা ভাবনার মানুষ ছিলেন, গভীর চিন্তা ভাবনা, গ্রেট ইনেট উইজডম, অন্তর্দৃষ্টি বলতে পারো, তার গভীর অন্তর্দৃষ্টি ছিল। অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, তার সত্যিকারের উদারতা, তার জেনারেসিটি অফ স্পিরিট মানে তার উদার চিন্তা ভাবনা ছিল। তার চিন্তা ভাবনা অনেক উদার ছিল। He had an ideal helpmate in my mother আশিয়াম্মা। তার আবার আদর্শ একজন সহধর্মিণী ছিলেন, তিনি হলেন আমার মা, যার নাম আশিয়াম্মা। I do not recall the exact number of people. আমার মনে পড়ে না ঠিক কত সংখ্যক মানুষ she fed, যাদেরকে তিনি খাওয়াতেন, ফেড করা মানে খাওয়ানো, এভরিডে মানে প্রতিদিন যে কত সংখ্যক মানুষকে তিনি খাওয়াতেন সেই হিসেব আমার মনে পড়ে না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বাইরের লোকজন আমাদের সাথে খেতেন দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, যতটা না আমাদের নিজেদের পরিবারের লোকজন খেতেন। তার মানে হাউ জেনারেস শি ওয়াজ, হাউ কাইন্ড অ্যান্ড হোয়াট এ গ্রেট হার্ট শি হ্যাড। তো আমরা এখনই দেখো আমাদের বাড়িতে যদি আমরা, ফর এক্সাম্পল ইফ ইউ টেক দিস, যে আমাদের বাড়িতে কোনো ভিখিরি এলে, ধরো কেউ এলো কিছু চাইতে, তো তাদেরকে খাবার দেওয়া তো দূরের কথা, দুমুঠো চাল দিতেও কিন্তু আমরা তাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে দিই। কিন্তু এরকম মানুষ বলেই বোধহয় তার সন্তানরা এত মহান হতে পেরেছেন, আর মা যার এত মহান যে নিজেরা যে খুব খেতে পেতেন, খুব বিত্তশালী ছিলেন তা নয়, কিন্তু তা সত্ত্বেও তিনি এই কথা বলছেন যে ফ্যামিলির লোকজন যত নাই খেত, প্রতিদিন বাইরের লোকজন অনেক বেশি খেত। তো সেই এত বড় মন আমাদের সবার থাকা কিন্তু সহজ ব্যাপার নয়, হ্যাঁ, তো সেটাও একটা কিন্তু খুব অসাধারণ ব্যাপার। But I'm quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা খুব মানে ভীষণভাবে সম্মানিত হতেন একদম আদর্শ জুটি হিসেবে। আইডিয়াল কাপল মানে আদর্শ জুটি ছিলেন তারা। My mother's lineage was the more distinguished. আমার মায়ের যে পূর্বপুরুষ ছিল, যে বংশ আমরা বলি না, যে খুব সম্ভ্রান্ত পরিবারের, আমার মা অনেক বেশি সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করতেন। One of our forebears, তার কোনো একজন পূর্বপুরুষ, having been bestowed the title of বাহাদুর by the British. তো তখন ব্রিটিশরা ভারতীয়দের বিভিন্ন খেতাব দিতেন, যাদের তাদের কর্ম অনুযায়ী, তাদের পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম খেতাব দেওয়া হতো। তো সেরকম একটা খেতাব ছিল বাহাদুর। তো সেই আশিয়াম্মার যারা একজন কোনো পূর্বপুরুষ, তাকে বাহাদুর খেতাব দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা।
I was one of many children. আমি ছিলাম অনেকগুলো সন্তানদের মধ্যে একজন। হুম, a short boy, ছোটখাটো একটা ছেলে with rather undistinguished looks. তো তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে কোনো রিমার্কেবল ফিচার তার মধ্যে ছিল না, খুব সাধারণ একটা দেখতে মানুষ ছিলেন। শর্ট বয়, রাদার খুব বেটে খাটো, কোনো মানে ডিস্টিংগুইশ করা যাবে না, আনডিস্টিংগুইশ মানে নট টু ডিস্টিংগুইশ, মানে পৃথক করা যাবে না এরকম কোনো ফিচার মানে তার মধ্যে ছিল না যেটাতে তাকে পৃথক করা যেত। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু তার বাবা মা তো খুব লম্বা এবং হ্যান্ডসাম ছিল, কিন্তু সেখান থেকে তার যে মানে ইয়ে ছিল, তার অ্যাপিয়ারেন্সটা ছিল শর্ট রাদার নট সো হ্যান্ডসাম। We lived in our ancestral house. আমরা বাস করতাম আমাদের পুরনো বাড়িতে, which was built in the middle of the 19th century, যেটা গড়ে উঠেছিল ওই 19 শতকের মাঝামাঝি। It was fairly large pucca house. এটা ছিল বেশ বড় সড়ো একটা পাকার বাড়ি, made of limestone and brick, যেটা কি না চুনা পাথর আর ইট দিয়ে তৈরি। লাইমস্টোন মানে এখানে চুনা পাথর আর ইট দিয়ে তৈরি। তখনকার দিনে তখন অত বালি সিমেন্ট এত এর ব্যবহার ছিল না, তো তখন পাকা বাড়িগুলো এরকম চুনা পাথর আর ইট ফিট দিয়েই তৈরি হতো। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, বাড়িটা কোথায় ছিল না মসজিদের যে রাস্তা রামেশ্বরমে সেইখানেই ছিল। মাই অস্টার ফাদার, অস্টার বলতে বলতে এখানে বলতে পারো যে খুব সাধারণ, হ্যাঁ, আমার বাবা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, তিনি অ্যাভয়েড করতেন, এড়িয়ে যেতেন যতটা সম্ভব অপ্রয়োজনীয় যে কমফর্ট, আরাম, লাক্সারিজ, হ্যাঁ, যে বিলাসিতা, কমফর্ট আরাম আর লাক্সারিজ মানে বিলাসিতা, অপ্রয়োজনীয় বিলাসিতা এবং আরামকে তিনি যতটা সম্ভব এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো খাবার, মেডিসিন এবং জামা কাপড়, সেগুলো কিন্তু আমরা একদম সুন্দরভাবে পেয়ে যেতাম। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। তো এটা বলা যেতে পারতো আমার ছেলেবেলা, আমার শৈশবকাল কিন্তু ছিল যথেষ্ট সিকিউর, বা নিরাপদ। আমার শৈশবকাল ছিল যথেষ্টই নিরাপদ। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে। মেটেরিয়ালি মানে যা কিছু পার্থিব বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে, দুই দিক থেকেই কিন্তু আমার যে ছোটবেলাটা ছিল ভীষণভাবে নিরাপদ। নেক্সট দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণত আমি আমার মায়ের সঙ্গে খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন which she then ladled rice and aromatic samba. তো তারপরে তিনি ওই হাতা দিয়ে ভাত আর বেশ সুগন্ধি অ্যারোমেটিক, বেশ বলতে পারো যে সুগন্ধি ডাল, হ্যাঁ, যেটা ওরা দেখবে দক্ষিণের ওরা টক ধরনের একটা ডাল সাম্বার বানায়, তো সেটা হচ্ছে সুগন্ধি সাম্বার, যার মধ্যে বিভিন্ন এসেন্স থাকে, হ্যাঁ, ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার, অ্যান্ড আ ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক ডালা তরতাজা কোকোনাট চাটনি। তো এই ছিল তাদের মোট লাঞ্চ। তো তোমরা এই লাঞ্চের ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা অনেক সময় এমসিকিউতে পড়ে যে উইথ হুম ডিড এপিজে আব্দুল কালাম সিট ফর ইটিং, তো উইথ হিজ মাদার, অ্যান্ড হি স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আর হোয়াট ডিড শি সার্ভ? So she would place a banana leaf before him, and on which then she ladled rice, aromatic sambar, variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. যেমনটা রয়েছে লাইনে ঠিক তেমন একদম ওয়ার্ড ফর ওয়ার্ড তোমরা দেখে মুখস্থ করবে। এই জায়গা থেকে ভীষণ প্রশ্ন আসে, তোমরা একটুখানি দেখে নিও। Next, the Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims. শিবার যে মন্দির, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল, কাদের জন্য? পিলগ্রিমসদের জন্য, যারা হচ্ছে
পুণ্যার্থী যারা আর কি, হ্যাঁ, যারা পুণ্যার্থী তাদের পিলগ্রিমসের জন্য মানে শিবা টেম্পল কিন্তু ভীষণভাবে বিখ্যাত ছিল। ওয়াজ অ্যাবাউট 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে লোকালিটিটা ছিল, যেখানে আমরা বাস করতাম বসতি, সেখানে বেশিরভাগটাই কি ছিল, প্রিডমিনেন্টলি মানে মেজরিটি ছিল কি না মুসলিম, হ্যাঁ, বেশিরভাগ অংশটাই বেশি ছিল মুসলিম। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও বাস করতো। লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে কি দেখো, ফ্রেন্ডলি, তারা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণভাবেই কিন্তু পাশাপাশি বাস করতো। অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশী তাদের সাথে। তো এখানে খুব সুন্দর মেসেজ কিন্তু এপিজে আব্দুল কালাম দিয়ে গেছেন আমাদের, যে এই যে ধর্মে ধর্মে ভেদ, এই যে যে কোনো কিছু নিয়ে আমাদের যে একটা ভেদাভেদ, আমাদের হিংসা, আমাদের একটা একটা মানে একটা নৈরাশ্য যে তৈরি হয়, সেটা কিন্তু এখানে একটা খুব বড় মেসেজ তিনি তার লেখার মধ্য থেকে দিয়ে গেছেন, যে রামেশ্বরম একটা ছোট্ট টাউন, এইটুকু ছোট্ট শহরের মধ্যেও কিন্তু যেখানে মুসলিম অনেক বেশি সংখ্যায় বাস করতো, সেটা ইজ নট আ বিগ ইস্যু। দ্য ইস্যু ইজ দে ওয়ার লিভিং ভেরি ফ্রেন্ডলি, তারা পাশাপাশি খুব হ্যাপিলি তারা জীবন ধারণ করতো। এটা কিন্তু একটা বড় আদর্শ, একটা বড় বলতে পারো উইজডম, বিচক্ষণতা, যে কাস্ট ক্রিড নিয়ে বিভেদ সৃষ্টি না করা, কারণ মানুষই সৃষ্টি করে এই সমস্ত বিভেদ, মানুষেরই সৃষ্টি করা ধর্ম, কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো আল্লাহ, কোনো জেসাস ক্রাইস্ট, কেউ কিন্তু ধর্ম আমাদের বিভেদ করেন না, যে আমাদের বলে দেন না যে এই তুমি এই ধর্মকে ভালোবাসবে তো অন্য ধর্মকে ঘৃণা করবে, এমনটা কিন্তু নয়, আমরা একই ঈশ্বরের সন্তান। সুতরাং এই যে আমাদের চিন্তা ভাবনা পাশাপাশি থাকার একটা ভ্রাতৃত্ব বোধের, সেই বিষয়টা কিন্তু হাইলাইট করার জন্যই এখানে এপিজে আব্দুল কালাম বলছেন যে সে রামেশ্বরমে হিন্দু মুসলিম পাশাপাশি বন্ধুত্বপূর্ণভাবেই কিন্তু তারা বসবাস করত। There was a very old mosque in our locality, আমাদের যে লোকালিটি ছিল সেখানে একটা পুরনো মসজিদ ছিল। Where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যেবেলার প্রার্থনায়। I had not the faintest idea of the meaning of the Arabic prayers, আমার বিন্দুমাত্র মানে কোনো রকম কোনো ধারণাই ছিল না কি কি বিষয় না, এই যে আরবিক প্রেয়ার, যে আরবি ভাষায় যে প্রার্থনাগুলো গাওয়া হতো, চ্যান্ট করা হতো, গাওয়া হতো, যে প্রার্থনা সঙ্গীতগুলো গাওয়া হতো, সেগুলোর আমার বিন্দুমাত্র কোনো রকম ধারণা ছিল না, ফেইন্টেস্ট আইডিয়া ছিল না। তো দেখো, আমরাও যখন পুজো মানে যে কোনো ধর্মেই আমরা যখন কোনো মানে ওয়ার্শিপ করি, যখন কোনো ঈশ্বরের প্রতি আমরা প্রার্থনা করি, তো প্রত্যেকটা ধর্মেরই দেখো একটা ভাষা রয়েছে। যেমন ধরো আমরা হিন্দুরা সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করি, কিন্তু বেসিক্যালি আমরা এই মন্ত্রের সেরকম কিন্তু কিছুই বুঝি না। পুরোহিত মশাই আমাদের মন্ত্র পড়ান আর আমরা মন্ত্রগুলো পড়তে থাকি। তো সেরকমই মুসলিমদেরও আরবি ভাষায় তারা মন্ত্র পড়ে, এবং এই মন্ত্রের মিনিংটা বলছেন যে এপিজে আব্দুল কালাম বলছেন যে আমি কিছুই বুঝতাম না, বিন্দুমাত্র আমার কোনো ধারণা ছিল না যে মন্ত্রের মানেটা কি। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু একটা বিষয় আমি ভীষণভাবে বিশ্বাস করতাম, যে দে রেজড গড, তারা নির্ঘাত নিশ্চিতভাবে তারা সেগুলো ঈশ্বরের কাছেই যাচ্ছে, সেটা যেন ঈশ্বরেরই ভাষা। তো এটাই বলছেন যে সবকিছুর মানে বোঝার প্রয়োজন হয় না, যে যেটা ঈশ্বরের প্রতি যে ঈশ্বরের প্রতি আমাদের যে নিবেদন, সেটা যে সবসময় অর্থ বুঝে করতে হয় তা নয়, ঈশ্বর কিন্তু ভক্তিতেই তুষ্ট। সুতরাং এখানে এপিজে আব্দুল কালাম বলছেন যে যদিও আমি ভাষার কিছু বুঝতাম না, কিন্তু এটুকু আমার বিশ্বাস ছিল যে সেই ভাষাগুলো পৌঁছে যাচ্ছে কার কাছে, সরাসরি ঈশ্বরের কাছে। When my father came out of the mosque, যখন আমার বাবা বেরিয়ে আসতেন মসজিদ থেকে after the prayers, প্রার্থনা করে, people of different religions, এমনটা নয় যে শুধু মুসলিম রিলিজিয়নের লোকেরাই তার কাছে যেতেন, সমস্ত ধরনের লোকজনেরা কিন্তু, সমস্ত ধর্মের লোকজনেরা তার কাছে যেতেন, would be sitting outside, এবং বাইরে বসে থাকতেন, waiting for him, তার জন্য অপেক্ষা করে। many of them offered bowls of water, তার মধ্যে অনেকেই তাকে ওয়াটার মানে জলের
বাটি ধরিয়ে দিতেন, মানে টু মাই ফাদার অফার করতেন তার বাবার উদ্দেশ্যে, হ্যাঁ, মানে জলের পাত্র দিতেন, হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যিনি কিনা তার পায়ের আঙুলগুলো সেই পাত্রে ডুবিয়ে দিতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং বেশ কিছু প্রার্থনার ভাষা তিনি বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা ধরুন বাড়িতে অসুস্থ, যারা অক্ষম, তাদের জন্য কি করা হতো না, এই জলটা নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমি এটাও আমার মনে আছে যে কিভাবে মানুষেরা আবার আমার বাড়িতে আসতো আমার বাবাকে ধন্যবাদ জানাতে, তারা যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেত। Father always smiled and asked them to thank Allah the Merciful. বাবা তাদেরকে বলতেন আমাকে নয়, ধন্যবাদ যদি জানাতেই হয় তাহলে আল্লাহকে জানান, দ্য অল মার্সিফুল, তিনি সমস্ত দয়ার আধার, তিনি দয়ালু, তাকেই আপনারা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানান। তো এই অবধি আমরা আজকের ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমাদের যে রিমেইনিং পোর্শনটা বাকি মানে যেটা থাকবে সেটা পড়বো, সাথে কিছু অ্যাক্টিভিটিস গুলো ডিসকাস করব। তো সুতরাং চিলড্রেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টিল দেন, বাই।